বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, কোভিডের ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ, উঠতে শুরু করেছে এবং গোটা পৃথিবী জুড়েই কোভিড অনেকখানি নিয়ন্ত্রিত, যদিও কোথাও কোথাও তার প্রবণতা ঊর্ধ্বমুখী। বাংলাদেশ শুরু থেকে জীবন জীবিকার মধ্যে যে ভারসাম্য বজায় রাখবার চেষ্টা করেছে, সেখানটাতেও এখন পর্যন্ত যা ফলাফল তাতে বাংলাদেশ মোটামুটিভাবে সফল হয়েছে অনেকেই বলছেন, যদিও নানা রকমের চ্যালেঞ্জ, অর্থনীতির চ্যালেঞ্জ সামনে ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে এবং যার অধিকাংশই আবার বাংলাদেশের সাধারণ মানুষকে সরাসরি স্পর্শ করে। কোভিডের আলোচনা শেষ করতে না করতেই আমাদের রাজনীতি সরগরম হয়ে উঠতে শুরু করেছিল আগামী নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন কমিশন কীভাবে হবে, কার অধীনে নির্বাচন হবে, সেই সব আলোচনা এবং বিতর্ক মোটামুটিভাবে বেশ সরগরম হয়ে উঠছিল এবং তারই মধ্যে এসে সেটি অনেকখানি স্তীমিত হয়ে গেল সাম্প্রদায়িক এক ধরনের সংঘাত, সংঘর্ষ বা বৈরিতার মধ্য দিয়ে, যেটি শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে। এখনও তার রেশ মোটামুটিভাবে আছে। সব মিলিয়ে বাংলাদেশের যে অর্থনীতির চাকা সামনের দিকে এগুচ্ছে, সেটি কতটা টেকসই হবে এবং অর্থনৈতিক এই যে উন্নতির প্রবণতাগুলো, তার পাশে সামনে নানা রকমের চ্যালেঞ্জ আছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হবে 2026-এ। সেখানে একটা বড় চ্যালেঞ্জ আছে, স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে। বাংলাদেশের সামনে বাংলাদেশের অর্থনীতির আর্থিক খাতে, ব্যাংকিং খাতে নানা রকমের অনিয়ম, নৈরাজ্য, শৃঙ্খলা, পুঁজিবাজারে সহ নানা জায়গায় আছে এবং বাংলাদেশে দুর্নীতি, জালিয়াতি এগুলো একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এবং এগুলো আর নিয়ন্ত্রণের কোনো কলাকৌশল কারণ জানা আছে বলেও মনে হচ্ছে না। এত সহজ কেন সেসব প্রশ্ন। বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে যাচ্ছে বিদেশে, সে কথা আমরা হরহামেশাই শুনছি। সেগুলো নিয়ন্ত্রণের তেমন কোনো চেষ্টা, লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে অর্থনীতির গতি প্রবৃত্তি বোঝার জন্য আজকের এই তৃতীয় মাত্রা এবং এই পর্বে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এম এ মান্নান এবং আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত অর্থনীতির বিশ্লেষক, শিক্ষকতা করেন মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে, মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে কোভিডের ধাক্কা সামলে কোভিড এখন মোটামুটিভাবে বাংলাদেশি নিয়ন্ত্রণের মধ্যে আছে, অর্থনীতি একটা সচল মনে হচ্ছে, কিন্তু একই সঙ্গে অর্থনীতির সামনে বেশ কিছু চ্যালেঞ্জও এসে দাঁড়িয়েছে। আমরা যেমন ধরেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য খুবই ঊর্ধ্বমুখী, আমরা টাকার মান নেমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আরও নানা ক্ষেত্রে বৈষম্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে কতটা সন্তোষজনক অবস্থায় কিংবা? ধন্যবাদ। আপনি আপনার ভূমিকা অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। তো অবশ্যই আমাদের আজকে আলোচনার কেন্দ্রে থাকবে ইকোনমি। সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবসময়ের জন্যই। সেখানে আমি যেহেতু প্ল্যানিং মিনিস্ট্রিতে কাজ করছি এই মুহূর্তে, আর কিছু দেখে দেখে আইডিয়া হচ্ছে, ধারণা হচ্ছে, সাইড শো হলেও কিছু দেখছি এবং শুনছি অনেকের মুখ থেকে। বিদেশি জ্ঞানী ব্যক্তিরা আসেন, দেশের অনেক জ্ঞানী ব্যক্তিরা কথা বলেন। সার্বিকভাবে একটি চিত্র পাওয়া যায় ইতিবাচক। সব কিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক যে বুমটা আমরা এসেছিল আমাদের কোভিডের আগে, সেই বুমে আমরা নেই। একটু আমাদের বুমটা নিচের দিকে মাথা ফেলতে হয়েছে, কিন্তু এইটা সাস্টেন করে নাই। এইটা আমাদের সৌভাগ্য, অথবা আমাদের মুন্সিয়ানাও বলবো আমাদের অর্থনীতির বা যারা পরিচালনা করছেন না, ক্রেডিট নিজেই নিচ্ছে। কারণ আমাদের সমমানীয় দেশ বা আমাদের উপরের স্তরের অনেক দেশ নেতিবাচক ভূমিকা চলে গিয়ে নেতিবাচক প্রবৃত্তিতে গিয়েছিল। আমরা তো নেতিবাচক যাইনি। আমরা যেখানে আমাদের গোল 8 ছিল, সেখানে আমরা 5, 5.5 পৌঁছেছি। এটা একটা বিশাল ব্যাপার। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন ইনফ্লেশন নিয়ে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইনফ্লেশনটা গত কয়েক বছর, আমি তো প্ল্যানিংয়ে কাজ করছি এবার নিয়ে 3 বছর একটানা, আমরা কন্টিনিউয়াসলি ধীরে ধীরে নামছিলাম নিচের দিকে, স্বস্তির মনোভাব ছিল। কিন্তু সাম্প্রতিককালে গত কয়েকদিনে দ্রব্যমূল্য একটা মোটামুটি কয়েক জায়গায় প্রেশার বিল্ড আপ করেছে, বাড়ছে। এর ফলে আপনি রিলেটেড একটা ম্যাটার, আমাদের টাকা অবমূল্যায়িত হচ্ছে কিছুটা, যেটা বহুত স্টেডি ছিল। ইনফ্যাক্ট অনেকের কাছে এটা ঈর্ষার বিষয় ছিল যে আমরা এত সলিডলি কীভাবে ধরে রেখেছি। অনেকে বলছিলেন যে আমরা
অবমূল্যায়ন করা উচিত ইত্যাদি ইত্যাদি, যাই হোক নানা মত আছে। সার্বিকভাবে অবমূল্যায়ন না করার ফলে সাইকোলজিক্যাল যে একটা গেইন বা একটা স্ট্রেংথ আমাদের মুদ্রা, সেটা আমাদের সার্বিক অর্থনীতিকে একটা উচ্চ মাত্রা ধরে রাখতে পেরেছিল। তো এই দুইটা মিলে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আমি যেটা মনে করি, দ্রব্যমূল্যের যে একটা প্রবণতা গত কয়েকদিন নিচের দিকে উপরের দিকে, সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, সেটাকে আটকাতে হবে। আটকাবার জন্য সাপ্লাই সাইড যেটা মূল বিষয়, সবজি হোক বা মাংস হোক বা চাল ডাল তেল নিত্য প্রয়োজন জিনিস, এইগুলো সরবরাহটাকে অ্যাবসলিউটলি ক্লিয়ার এবং স্মুথ রাখতে হবে, বোথ ইম্পোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডোমেস্টিক মার্কেট। উত্তর বাংলা থেকে, দক্ষিণ বাংলা থেকে, অন্যান্য বাংলাদেশ থেকে যেখান থেকে আসছে ঢাকার মার্কেটের দিকে চলাচলটা, রাস্তাঘাট বা মাঝের যারা কয়েকটা স্টেপ আছে, একটু খায়, একটু কমিশন নানা ধরনের, এটা আবহমানকাল থেকে বাজার অর্থনীতির এটা একটা চরিত্রিক বৈশিষ্ট্য, সেটাও কমিয়ে আনা উচিত এবং সেটাকেও একটা সহনীয় মাত্রায় আনা প্রয়োজন। সেই সকল বিচারে আমি আশাবাদী যে আমরা ধরে রাখতে পারবো যে গ্রোথটা আমরা এই খারাপ সময়ে অর্জন করেছি। শুধু ধরে রাখা নয়, আমরা এই বছরের শেষে আমাদের যে টার্গেট আমরা আক্ষরিক করতে 8 রেখেছিলাম, কিন্তু সেটা হবে না আমরা জানি। বড় বড় সংস্থাগুলো বলছে 5, 6, 7 বিভিন্ন ধরনের ফিগার আছে। আমার ধারণা আমরা 6-7-এর মধ্যে থাকতে পারবো, অ্যান্ড দ্যাট ইটসেলফ উইল বি এ বিগ গেইন আমাদের ইকোনমির জন্য। কারণ যে পর্যায় থেকে আমরা ধরে রাখতে পেরেছি, কোভিডের সময় বিশেষ করে আমাদের দারিদ্র্যের হার হু হু করে যেভাবে বাড়ছিল গত বছরের প্রথম দিকে 20 সালের, সেটা আর হয়নি। আমরা এইটাকে ধরে রাখতে পেরেছি এবং মানুষের যে চলাচল দেশের মধ্যে ছিল, দরিদ্র লোকদের গ্রামে ফিরে যাওয়া, সেই দরিদ্র লোকেরা আবার গ্রাম থেকে শহরে ফিরে আসছেন। তার মানে ভাইব্রেন্ট ইনফর্মাল সেক্টর, যেখানে সবচেয়ে বেশি কাজ এবং আর্নিং এবং ইত্যাদি হয় আমাদের দেশে, সেইটা পুনরায় আগের ভাইব্রেন্ট অবস্থা ফিরে এসছে। আপনি ঢাকার দিকে তাকান, আপনি চিটাগংয়ের দিকে তাকান, রাস্তাঘাটের দিকে তাকান, নৌকা চলাচল, স্টিমার চলাচল, এমনকি আমাদের ঢাকা এয়ারপোর্টের গতকালকে এয়ারপোর্ট অথরিটির একটা স্টাডি দেখলাম, প্রায় প্রি কোভিড অবস্থা পৌঁছে গেছে চলাচল। এয়ারলাইন যারা আসতো তারা সব দে আর কামিং ব্যাক। এইসব ইন্ডিকেটার বা আমাদের ধরুন আন্তঃজেলা যে বাস চলাচল, স্টিমার চলাচল, সকল কিছু প্রি কোভিড মাত্রা যাচ্ছে। এখন প্রি কোভিড মাত্রা যাবে না, এরপরে আরও বাড়বে। আর যদি 2-3 মাস, এখন ধরুন এই অর্থ বছরের 6 মাস কত হলো, 6 মাস তো পার হয়নি বোধ হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাস পার হয়েছে, এখনও 8 মাস বাকি। এই 8 মাসে আমার ধারণা যে আমরা বোধহয় প্রি কোভিড ছাড়িয়ে আমরা 7-8 একেবারে স্বাভাবিক অবস্থার মধ্যে পৌঁছে যাবে। মিস্টার মামুন রশিদ, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে জনাব মান্নান আমাদের, আমি শৈশব এবং কৈশোর সিলেটে কাটিয়েছি, এই জন্যই নয়, এছাড়াও আমাদের পরিবারের প্রায় সকলের কাছে উনাদের পরিবার অত্যন্ত প্রিয় এবং উনি একজন সৎ, নিষ্ঠাবান, আগে সরকারি কর্মকর্তা এবং এখন মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্য হিসাবে অনেক সম্মান রাখেন। আমি অত্যন্ত আনন্দিত। আমি ওনার সাথে একমত। বাংলাদেশ নিয়ে কোভিডের আগেই মানে যেটা আমরা বলি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কমিউনিটি রাইট কাইন্ড অফ ডেস্কের আলোচনাগুলো শুরু হয়েছে। এটার মূলত কারণ হচ্ছে প্রাইভেট সেক্টরের রাইজ, ডিসপোজেবল ইনকাম বেড়ে যাওয়া, মাথাপিছু আয় বেড়ে যাওয়া, পিপল ক্যান অ্যাফোর্ড মোর। এখানে বাংলাদেশের কৃষি একটা মোটামুটি একটা স্টেবিলিটি আনতে পেরেছে উৎপাদনের ক্ষেত্রে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বেশ কয়েক বছর যাবৎ হয়নি কিংবা ক্ষয়ক্ষতির মাত্রা ছাড়িয়ে যায়নি। দ্বিতীয় হচ্ছে আমাদের রেমিটেন্স ফ্লো ওয়াজ প্রিটি গুড। আমাদের 2017, 18, 19 বছরে 2017 তো সর্বাধিক লোক বিদেশে গিয়েছে, 10 লক্ষ লোক বিদেশে গিয়েছে। রেমিটেন্স এখন আবার নিম্নগামী, এটাও একটা চ্যালেঞ্জ। আলোচনা আসবো। সো সেই ক্ষেত্রে প্লাস হচ্ছে যে আমাদের যে এফডিআই ফ্লো বেড়েছে। আমরা স্বাধীনতা পরবর্তীকালে গেল 2016 থেকে 19-এর মধ্যে মানে বৃহৎ মাপের অনেকগুলো এফডিআই দেখেছি। তারপরে M&A, মার্জার এন্ড অ্যাকুইজিশন দেখেছি। এগুলোর অনেকগুলোই আমাদের নিজেদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে হ্যান্ডেল করার সুযোগ হয়েছে। স্বাভাবিকভাবে একটা পজিটিভ টোন যেটা উনি বলেছেন বাংলাদেশ নিয়ে অ্যামাং ইন্টারন্যাশনাল কমিউনিটি, এটা অবশ্যই শুরু হয়েছে। বিশ্ব দারিদ্র্য দিবস উপলক্ষে পল রোমার, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, যখন এসেছিলেন কয়েক বছর আগে, সেই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন। তখন পল রোমার, যেহেতু আমরা অর্থনীতির ছাত্র হিসাবে উনি একটু ভিন্ন ধর্মীয় অর্থনীতির চর্চা করেন, সেখানে উনি খুব একটা সিভিল সোসাইটির রোলকে খুব একটা অ্যাকনোলেজ করেন না। তো স্বাভাবিকভাবে হি হ্যাজ গট হিজ ওন ইন্টারপ্রিটেশন অফ
সিভিল সোসাইটির রোল নিয়ে ডেভেলপিং কান্ট্রিতে কিংবা ডেভেলপড কান্ট্রিতে, সেই ক্ষেত্রে এই কারণে হি কুড অ্যারেস্ট মাই অ্যাটেনশন অ্যাজ এ হাম্বল রিডার অর স্টুডেন্ট অফ ইকোনমিক্স। তো উনি যখন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন, সো আই হ্যাড দ্য অপরচুনিটি টু টক টু হিম কার্টিসি ডক্টর তৌফিক আলাহি চৌধুরী, যিনি পল রোমারের খুবই ভক্ত। ইনফ্যাক্ট পল রোমার স্টাডি ইনটু পল রোমার ওয়াজ ইন্ট্রোডিউস টু মি বাই ডক্টর তৌফিক আলাহি চৌধুরী বীর বিক্রম। উনি নিজে অনেক বই পড়েছেন পল রোমারের। সো পল রোমারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই বাংলাদেশের ব্যাপারে বিশ্বব্যাংক এত ডেভেলপমেন্ট পার্টনাররা এত হাই ফান্ডা কেন, ওয়াই দে আর সো পজিটিভ। তো উনি এটা খুব সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন, ওয়াইল উই সিট ইন ওয়াশিংটন ডিসি, উই ডু ডেভেলপ এ হোলিস্টিক ভিউ অফ দ্য গ্লোবাল প্লেসেস অর মার্কেট প্লেসেস অর কান্ট্রিজ। ওখান থেকে আমরা দেখি যে হোয়াট উই মনিটর এইড ইফেক্টিভনেস। এবং কোট আনকোট মিস্টার পল রোমার ওই 1 মিনিটের আলোচনায় উনি বেরিয়ে যাচ্ছিলেন, সো তখন যে উনি বলেছিলেন আমরা দেখি এইড ইফেক্টিভনেস, এইড নিয়ে কাজে লাগানোর ক্ষেত্রে বাংলাদেশ হ্যাজ শোন সাম সিগনিফিক্যান্ট মানে নট অনলি ইমপ্রুভমেন্ট, এক্সাম্পলস অ্যান্ড সাকসেস। কারণ তোমরা তো অপর দেশগুলোকে দেখো না, এমনকি লার্জ নেইবার কান্ট্রি ইন্ডিয়া, হোয়াট আর দে ডুইং উইথ, তারা যে খুব চায় তা না, তারা যে ওয়ার্ল্ড ব্যাংকের খুব প্রিয় তা না, বাট তারপরেও লট অফ মানি ইজ ফ্লোয়িং ইন টু ইন্ডিয়া বিকজ ইন্ডিয়া ডাজ হ্যাভ পভার্টি অলসো ইন দ্য ইস্টার্ন রিজিয়ন। লাইক ইভেন আন্ধ্রাতে আমরা দেখেছি, তেলেঙ্গানা আন্ধ্রা যখন ভাগ হয় তখন দেখেছি উই ডিড এ স্টাডি অফ পভার্টি লেভেল এই সমস্ত কান্ট্রিতে। বিহার, উড়িষ্যা তো সবসময় আলোচনায় আছে, পশ্চিমবঙ্গ আলোচনায় আছে। তো উনি বলেছিলেন যে এটা কিন্তু একটা ফ্যাক্টর। আমরা দারিদ্র বিমোচনে আমাদের এনজিওদেরকে ক্রেডিট দেই, সরকারের দারিদ্র বিমোচন নীতিমালাকে ক্রেডিট দেই, বিআরডিবি মডেলকে ক্রেডিট দেই, যাকে ক্রেডিট দেই না কেন, দারিদ্র বিমোচনেও কিন্তু আমরা ব্যাপক একটা সার্থকতা দেখিয়েছি। তারপরে তো আমাদের বিগত প্রায় 30 বছরের উত্থান হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ। সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের একটা জিনিস আমি দেখেছি পর্যালোচনায়, এবং যখন আমরা এখন বিভিন্ন দেশের, আমি কান্ট্রি রিস্ক অডিট করতে গিয়েছি জীবনে পেশাগত কারণেই, আমরা দেখেছি একটা কথা যে আমাদের বাংলাদেশটা মজার দিক হচ্ছে, ইয়েস আমাদের দল এবং ক্ষমতাসীন দল এবং বিরোধী দল একমত হতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে, এবং হেট্রেড ইজ টু মাচ, আননেসেসারি হেট্রেড বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিজ, যেটা হয়তো আকাঙ্ক্ষিত নয় মোটেই। কিন্তু তারপরেও পলিসি কন্টিনিউটিতে আমরা কিন্তু একটা মারাত্মক হোমোজিনিটি দেখেছি। বিশেষ করে আমাদের যে গ্রোথ সেক্টরগুলা, যদি বলেন এগ্রিকালচার, যদি বলেন অ্যাপারেল সেক্টর, যদি বলেন ইনওয়ার্ড রেমিটেন্স, এমপ্লয়মেন্ট আউটসাইড দ্য কান্ট্রি, সেই ক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী পরিষদের প্রতিটি সদস্য কিন্তু ওনারা কিন্তু অবিচল ছিলেন। আপনারা যদি এখন এই সমস্ত সেক্টর নিয়ে স্টাডিগুলো করেন বিগত 30 বছরের, আই ক্যান ব্যাট দেয়ার হ্যাজ বিন সো মাচ অফ কন্টিনিউটি অফ পলিসি। এবং প্রত্যেকটি মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তারা কিন্তু দিনের শেষে একদম ফকফকা ছিলেন ডেস্টিনেশন মডেল নিয়ে, যে ওয়াই দে নিড টু সাপোর্ট বিজিএমইএ despite lot of criticism in the newspaper, in among the civil society forum। এই যে পলিসি কন্টিনিউটি, এগুলো কাজ করেছে। তাহলে কি কাজ করছে না? কাজ করছে না একটা তো বললামই যে আমরা দেখেছি কিন্তু ভারতে যে এত সমস্যা এখন দেখছি, তারপরেও কিন্তু বিরোধী দলকে ডাকা হয়, হোয়াট এভার, মানে ওরা হয়তো খুব ছোট হয়ে গেছে, মাইক্রো লেভেলে চলে গেছে, বাট বিরোধী ভয়েসটাকে কিন্তু এনকারেজ করা হয়। বিকজ অমর্ত্য সেন বলেন আর রঘুরাম রাজন বলেন, তাদের প্রত্যেকে দে আর বিং হার্ড। হয়তো আপনার কাছে মনে হবে, যখন আমরা নন্দন নীলেকানি, আপনি জানেন যে কংগ্রেস থেকে ইলেকশন করতে গিয়েছিলেন ইনফোসিসের, যিনি টেকনোলজি ড্রিভেন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফিগার্স। নন্দন নীলেকানি আমরা মনে করেছিলাম, যেহেতু আমি ভারতে কাজ করেছি 3 বছর, সো নন্দন নীলেকানি আমরা মনে করেছিলাম যে নাও বিজেপি ইজ ইন পাওয়ার, তো কী নন্দন নীলেকানির ভবিষ্যৎ কী হবে। অ্যান্ড উই আর প্লেজেন্টলি সারপ্রাইজড যে প্রথম দিককার মিস্টার মোদি যাদেরকে ওনার অফিসে নিমন্ত্রণ করলেন, তার মধ্যে নন্দন নীলেকানি ইজ ওয়ান অফ দ্য প্রাইম ফিগার্স। এবং নন্দন নীলেকানি ইজ নাথিং বাট নাও ড্রাইভিং নীতি আয়োগ ইনডাইরেক্টলি। অল দ্য ট্রান্সফরমেশন যে চলছে মানে পলিসি রিজিমে, সেগুলো নন্দন নীলেকানি। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম কি, মানে উইনার টেক্স ইট অল,
মানে আমরা বিগত 12 বছরে গুটিগত মানে স্ট্রাইকিং ডিফারেন্স ছাড়া, আমার সামনে একজন বসে আছেন যে মানে দ্বিতীয় মত তৃতীয় মতকে যে একটু কথা বলতে হবে, তাদেরকে সময় দিতে হবে, একমাত্র আই থিঙ্ক আই এম নট প্যাম্পারিং অ্যান্ড এম্বারাসিং অনারেবল মিনিস্টার, ওনার মতো কিন্তু আমি লোক দেখি না। এইটা কিন্তু আমরা তো এমনিতেই কম লোক, আমাদের দক্ষ লোক কম, আমাদের জনশক্তি রয়েছে কিন্তু দক্ষ জনশক্তির খুবই অভাব। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ওরা কিন্তু বিনা পয়সায়, তাই না, আমাদের তখন আমরা বলি, আমরা প্রায় আমাদের কলিগরা যখন চলে যায় কানাডাতে মাইগ্রেট করে, প্রচুর চলে যাচ্ছে ইঞ্জিনিয়াররা, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা, তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা, তারপরে ইকোনমিস্টরা। তখন আমরা বলি যে ট্রুডো অ্যান্ড মিস্টার ট্রাম্প, এখন মিস্টার বাইডেন ফ্রিলি কিন্তু আমাদের ব্রিলিয়ান্ট ছেলেগুলোকে পেয়ে যাচ্ছে। এখন কিন্তু আমার ডাক্তারদেরকে আয়া চাঁদমামা করে ডাকছে ব্রিটেন। সো একদম অবারিত উন্মুক্ত দাঁড় করে দিয়েছে। তো এই আসপেক্টে আমাদের এমনি লোক নাই, সেই সম্মিলিত জনশক্তি কিংবা সম্মিলিত মেধাটাকে যে ব্যবহার করা। কিন্তু আমরা বিগত 12 বছর আমরা দেখছি যে এত বেশি মানে দলীয়করণ হয়ে গিয়েছে, এত বেশি মানে ব্লাড গ্রুপ ডিটারমিনেশন হচ্ছে, এ পজিটিভ বি পজিটিভ। সেক্ষেত্রে মাঝামাঝি যারা কিছু করতে চায়, আমার অনেক বন্ধুরা ক্যাডেট কলেজের, ইউনিভার্সিটির, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, তারা যে চায় না। আমি এবারও গিয়েছিলাম এই 2 মাস আগে, তাদের 10 জন বন্ধু আমার বিশ্ববিদ্যালয়ে পড়ায় বিভিন্ন বিভাগে, একটি রাজ্যে। তাদের অনেকেই কিন্তু আসলে দেশে আসতে চায়, কিন্তু দে আর নট ক্লিয়ার অ্যাবাউট দেয়ার এক্সপেক্টেড রোল। তো এইটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, আমাদের বাড়ির পাশে কি এনআরআই, আমরা দেখেছি এত যে সুপ, এই যে লাশ, আমরা তো অনেক ভালো ছিলাম, মাননীয় মন্ত্রী ঠিকই বলেছেন, কিন্তু যে লাশ ফেলে দিতে হয়েছিল, বাবা মা লাশ ফেলে দিচ্ছে নদীতে, ভাগীরথীতে, বিভিন্ন গঙ্গায়, যমুনায়, কিন্তু সেই ভারত বেঁচে গেল কেন? বিকজ অফ দ্য নন রেসিডেন্ট প্রফেশনাল ইন্ডিয়ানস। তারা বলেছে নাথিং ডুইং। আমি সিটি ব্যাংকে কাজ করেছি, আমি পিডাব্লিউসিতে কাজ করি। ইচ ওয়ান অফ আওয়ার নন রেসিডেন্ট সিটি ব্যাংক এক্সিকিউটিভস, ইচ ওয়ান অফ আওয়ার স্ট্যান্ডার্ড চার্টার্ড অর PwC seniors in New York and Canada or North America, everybody came up with support mechanism. যেখানে আছে, they made sure, নেসলে যে আছে, নেসলে ডোনেটস টু ইন্ডিয়া, যে ধরেন মাইক্রোসফটে আছে, মাইক্রোসফট ডোনেটস টু ইন্ডিয়া, যে ইন্টেল আছে, ইন্টেল ডোনেটস টু ইন্ডিয়া, যে MSDতে কাজ করে, জনসনে কাজ করে। এই শক্তিটা কিন্তু আমরা পাচ্ছি না, এবং গেল 12 বছরের যদি একটা সালতামামি নেই, আস্তে আস্তে আরও আইসোলেটেড হয়ে গেছে এই শক্তিটা। এই পর্যায়ে আমি উনি যেগুলো কথা বললেন, আপনি যে অবতারণা করলেন, শুধু আধা লাইন করে বলতে চাই, দ্রব্যমূল্য সারা বিশ্বেই কিন্তু দ্রব্যমূল্য বাড়ছে, সাথে যোগ হয়েছে আমাদের সুশাসনের অভাব, যেটি উনি মাননীয় মন্ত্রী বলেছিলেন, সাপ্লাই চেন মানে কন্টিনিউয়াস সাপ্লাই চেন, মানে আনডিস্টর্টেড আনডিস্টার্ব সাপ্লাই চেনের সমস্যাটা বাংলাদেশে রয়েছে। ডলারের মূল্য, আগে তো হাওয়ালা মার্কেট চলছিল না, সব কিছু ব্যাংকের মাধ্যমে আসছিল, ব্যাংক 2% প্রণোদনা দিয়েছিল, কিছু ব্যাংক প্রণোদনা বাড়িয়েও দিয়েছিল 2%-এর বাইরে গিয়েও, এই জন্য মার্কেটের মাধ্যমে এসছে। এখন আবার যেই টাকা আমরা বাইরে পাঠাতে পারছিলাম না, এখন ট্রাভেল শুরু হয়ে গেছে, প্রচুর ক্যাশ ডলারের ডিমান্ড, প্রচণ্ড ডিমান্ড। প্লাস হচ্ছে আমাদের তো ইম্পোর্ট পেমেন্ট সেটেলমেন্টও করতে পারছিলাম না, অনেক ডেফার্ড হয়ে গিয়েছিল পেমেন্ট সেটেলমেন্ট। তো সেইগুলো সেটেলমেন্ট হচ্ছে স্বাভাবিকভাবে, আমাদের ইম্পোর্ট বিল ইনক্রিজিং, যেটা মাননীয় মন্ত্রীও বললেন। সেই ক্ষেত্রে আমাদের আর অবমূল্যায়ন তো এখন করা যায় না, এখন মার্কেট ডিপেন্ডেন্ট। কেন্দ্রীয় ব্যাংক শুধু বাজার থেকে ডলার কিনে একটা নির্দেশনা দিতে পারে, ইনডাইরেক্ট নির্দেশনা। সেই ক্ষেত্রে আমাদের রপ্তানিকারকরা যদি তাদের রপ্তানিকে কম্পিটিটিভ করে ধরে রাখতে চান, কিছুটা তো অবমূল্যায়ন। আমরা প্রায় বলি অর্থনীতির ভাষায় যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ ডলার। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের টিচাররা বলতেন যে হোয়াট এভার মার্কেট ইজ রেডি টু পে, সো মার্কেট ইজ রেডি টু পে মোর। এখন এটা কি কতটুকু পাচার হচ্ছে, কতটুকু ইম্পোর্ট বিল সেটেলমেন্ট হচ্ছে, কতটুকু চিকিৎসা কাজে ব্যয় হচ্ছে, কতটুকু বাইরের টেবিলের জন্য ব্যয় হচ্ছে, এটা নিয়ে গবেষণা হতে পারে। জালিয়াতি, ই কমার্স, আগেও আমরা অনেক শুনেছি। জালিয়াতির সাথে সরাসরি জড়িত হচ্ছে আইনের শাসন, সরাসরি জড়িত হচ্ছে যে যারা পারপেট্রেটর
উনি সরকারি কর্মকর্তা ছিলেন, উনি আমার থেকে অনেক বেশি জানেন। তাদেরকে যদি আইনের আশ্রয় না নেওয়া হয় এবং তারা যদি পলিটিক্যাল শেল্টার পেয়ে যায়, আমরা গেল কয়েক বছর দেখেছি যাদের যাদের জালিয়াতি আবিষ্কৃত হয়েছে, এবং আই উড লাইক টু থ্যাংক দ্য ল এনফোর্সিং এজেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গভর্নমেন্ট ইন পাওয়ার, যে তারা কিন্তু আলটিমেটলি পার পায়নি। কিন্তু এর মাঝখান দিয়ে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, সাধারণ মানুষের আস্থার জায়গাটি মানে টলায়মান হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে জালিয়াতি এবং এই যেটা শুরু হয়েছে আমাদের পিছনে, আমি আশা করি মাননীয় মন্ত্রীকে আমি যতটুকু জানি উনিও সমর্থন করবেন, যে আমি জালিয়াতি করলাম, আমি কাউকে পাত্তা দিলাম না, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্ধুত্বমূলক সম্পর্কে চলে গেলাম, আমি জাতীয় ক্রিকেট টিমকে করলাম, এই যে স্পন্সর করলাম, আমার বাবা একজন বিচারপতি, উনি প্রশ্ন করছেন না যে আমি কত বেতন পাই, আমার অফার লেটারটা আমি দেখিয়েছিলাম ওনাকে, আমি প্রতিদিন 50 লক্ষ করে টাকা বাসায় আনছি, আমার বিচারক বাবা জিজ্ঞেস করছে না, আমার প্রধান শিক্ষক বাবা জিজ্ঞেস করছে না। তো এইটাও কিন্তু দায়ী, সামাজিক যে আমাদের অবক্ষয় ঘটেছে এগুলো কিন্তু একটু দায়ী। তারপর বিচারহীনতা, জবাবদিহিতাহীনতা, যে কোনো আমরা কি দেখছি এখানে যাদের জালিয়াতি আবিষ্কৃত হয়েছে তাদের অনেকেই দেখলাম আমরা, তাদের ছবি পিছনে একটা বঙ্গবন্ধুর ছবি, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। সো এগুলোতে সাধারণত পুলিশের যে কনস্টেবল, সাধারণত পুলিশের সাব ইন্সপেক্টর কিন্তু ভয় পায়, কোথায় কার জায়গায় পাড়া দিয়ে যায়। আমার কিছু আত্মীয় স্বজন আছেন গ্রামের, তারা পুলিশ বিভাগে কাজ করেন, তাদেরকে যখনই ঢাকায় বদলি করা হয় তারা মাপ চান, তারা জেলা শহরে চলে যেতে চান। কারণ ঢাকা শহরে কার গাড়ি থামাবো, ট্রাফিক সার্জেন্ট হিসাবে দেখা যাবে উনি মন্ত্রী আত্মীয়, উনি মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়, সেনাপ্রধানের আত্মীয়, কিংবা পুলিশের আইজির আত্মীয়। এখানে দে ওয়ান্ট টু বি ট্রান্সফার্ড। আগে ঢাকায় আসার জন্য টাকা দিত লোকেরা, এখন চাচ্ছে কি যে কোথায় কার সাপের কোন লেজে পাড়া দিয়ে দিই আমি, বরং জেলা শহরে চলে যাই। তো এইগুলার কারণে এগুলা কাজ করে। পাচার তো স্বাভাবিকভাবেই সরকারি অফিস ব্যবহার করে বেশিরভাগ পাচার হচ্ছে। আমরা আগেও সেখানে আলোচনা করেছি যে পলিটিক্যাল ক্লোজনেসের জন্য যেইখানে পলিটিক্যাল হার্নেসিং হয় এবং উইনার টেক্স ইট অল, সেগুলো তো এগুলো হচ্ছে সাইড ইফেক্ট অফ দোজ মেল গভর্নেন্স ইন ডেভেলপিং কান্ট্রিজ। মিস্টার মিনিস্টার, অনেকগুলো প্রসঙ্গ। হ্যাঁ, না ধন্যবাদ। উনি তো অর্থনীতির ছাত্র এবং চর্চাও করেন, সুতরাং তার অনেক বড় ভিউ হবে। তার থেকে আমি অনেকগুলো বিষয় তিনি এনেছেন চমৎকার। দুটি বিষয় আমি একটু হাইলাইট করতে চাই। বেসরকারি খাত, আমি এটা স্বীকার অ্যাবসলিউটলি, এই মুহূর্তে ড্রাইভিং সিটে বেসরকারি খাত, ইঞ্জিন অফ গ্রোথ বেসরকারি খাত, এবং এটা নট বাই চান্স, এটা বাই প্ল্যান এবং কন্টিনিউটি। তিনি যেটা বললেন উইচ হি অ্যাপ্রিসিয়েটেড আদার সাইড অ্যান্ড আস, এইটাতে কিন্তু উই আর অন কমন গ্রাউন্ডস। আমাদের যারা বিরোধী বলা হয় বা আমাদেরকে বলা হয়, বোথ সাইডস হ্যাভ ডান দিস কন্টিনিউটি ইন দ্য বেসরকারি সেক্টরটাকে সামনে আনা। ইন্টারেস্টিং উদাহরণ দেখেন, এই দেশে অনেক সংখ্যা স্প্লিট হয়ে যায়, বিএনপির একদিকে, আওয়ামী লীগ সাপোর্টার একদিকে হয়ে যায়, তাই না? প্রেসে হোক, আপনাদের চ্যানেলে হোক, যেখানেই হোক, উদাহরণ দিচ্ছি না। এপিসিসিআই এন্ড বিজিএমইএ শিল্প খাতের দুটি বড় শিকড় সংস্থা, অ্যাবসলিউটলি গত 40 বছর একটানা তারা কিন্তু আনব্রোকেন, তারা স্প্লিটার হয়নি। তার মানে যখন যে সরকার এসছে তার সঙ্গে তাদের ভাব ভালো ছিল। এটা মিউচুয়াল না হলে সম্ভব হতো না, ওয়ান সাইডেড নয়। সরকার নিজেও কনসিয়াসলি এদেরকে করেছে, সাপোর্ট করেছে। ফলে আমাদের এখানে যে কন্টিনিউটি যেটা বললেন, ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাট ওয়াজ অ্যাভেলেবল দেয়ার। আরেকটা জিনিস দেখেন, কৃষি, the most fundamental side of our economy, any economy I think, in a very wide sense. Fortunately বলবো আমি, গত 17 সালের বড় বন্যার পরে, which destroyed the boro crop, almost half of it, 18, 19, 20 একটানা 3 বছর ইনক্লুডিং 20 বছর আমরা কিন্তু বেটার দেন অ্যাভারেজ ইল্ড পেয়েছি। এজ এ রেজাল্ট আমাদের স্টক ভালো, ফুড স্টক ভালো, ইম্পোর্ট বিলস অনেক কম হয়েছে, এবং হাঙ্গার যেটা আমাদেরকে অ্যাটাক করতে পারতো গত বছর যখন কোভিডের সময়, যখন ভয়ঙ্কর রকমের পভার্টির সংখ্যা বাড়লো, উই ডিড নট ফিল হাঙ্গার, কারণ আমাদের খাদ্যের অভাব ছিল না। এইটা আমাদের ইকোনমিকে বাড়তি সাপোর্ট দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে। এবং কৃষিতে ভয়ঙ্কর রকমের সুন্দর রকমের মডার্নাইজেশন হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, মেকানাইজেশন হচ্ছে, উইচ উইল লিড টু ফার্দার গ্রোথ হিয়ার। আর রিমিটেন্স নিয়ে তো আমাদের একটা ওয়ান্ডার চাইল্ড ছিল, যদিও অফ লেট গত কয়েকদিন কিছু নেগেটিভ ভাইবস আমরা শুনছি এখানে ওখানে।
আশা করি এটা পার হয়ে যাবে, কারণ মধ্যপ্রাচ্যে যেখানে আমাদের মেইন সোর্স সেখানে কিছু রিঅ্যাডজাস্টমেন্ট হচ্ছে, টিকাজনিত কিছু সমস্যা ছিল, এর জন্য কিছুটা ফল করেছিল, আবার টিকা বিকা ক্লিয়ার হয়ে গেছে, লোক যাওয়া আরম্ভ হয়েছে। আমার ধারণা রিমিটেন্স খাতেও আমাদের আগের যে অবস্থা ছিল আমরা আরও বেটার পাবো। আর আমাদের যে প্রণোদনা যেটা ছিল 2%, কোনো ব্যাংক নিজে বাড়িয়ে গিয়ে দিচ্ছে, প্রাইভেট ব্যাংকস ক্যান ডু ইট ইফ দে ওয়ান্ট টু ব্রিং। আমাদের সরকারি ব্যাংকও যারা তারা যদি করতে চায়, আমাদের আমাদের সরকার বরাবর যে তারা চায় যারা বাড়তি রেমিটেন্স দিয়ে, আই থিঙ্ক ইট শুড বি ওপেন টু দেম অলসো, হোয়াই নট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি তারা তাদের বুক ঠিক রাখতে পারে এবং দেখায় যে দে আর পজিটিভ, ওয়াই শুড টু সাপোর্ট দেম। এই সকল মিলে আমরা মনে হয় আমি হতাশ নই যেটা বলছিলাম এই কারণে। তবে ইফ ইউ গিভ মি 1 or 2 minutes মোর, আমি এটাই বলবো, পাচার, আমার যে টাকা বাইরে চলে যাওয়া, এই পাড়া ওই পাড়ায় নামে কিছু কথাবার্তা পপুলার এখানে চলছে, আই থিঙ্ক দিস ইজ এ কমন ব্যাধি ইন অল গ্রোথ ইকোনমিজ, পার্টিকুলারলি ইন ইকোনমিজ ওয়ার বা সোশ্যাল ফেব্রিকটা এখনও স্টেবল পর্যায়ে আসেনি। আমাদের এখনও যে আমাদের ভালো সন্তানগুলা গরিবের পয়সায় পড়ে, এই দেশের কৃষক মজুরের টাকায় পড়ে সব বাইডেন সাহেবের ওখানে বা ট্রুডোর ওখানে গিয়ে কাজ করছে থাকছে। সো এইটা কিন্তু বিশাল একটা নৈতিক প্রশ্ন, আমাদের জবাব দিতে হবে। অল দ্য ডক্টরস, অল দ্য ইঞ্জিনিয়ার্স, অল দ্য অ্যাকাউন্টেন্ট, অল দ্য ইকোনমিস্ট, অল দ্য টিচার দ্যাট উই আর প্রডিউসিং এট আওয়ার কস্ট, মোস্ট হাইলি সাবসিডাইজড এডুকেশন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড, টাকা দিতে হয় না, কাজে লাগাতে পারছি না। আবার No, no, যেটা মিস্টার মামুন রশিদ বলছেন যে অনেকে আছেন তারা Not- দেশে yes. কন্ট্রিবিউট করতে চান, কিন্তু তাদের জন্য কোনো স্কোপ নাই। আই এগ্রি, বিদেশে 10 লাখ কামানো বাংলাদেশে 1 লাখ কামানোর চেয়ে বোধহয় বেটার নয়, দ্যাট দে লেট দেম ডু ইট। এখন আমরা বুঝি যে এইটা কিন্তু সবসময় যে শুধু ইকোনমিক গেইন তা নয়, কিছুটা মনোভাবও আছে যে বোধহয় হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে সুদূর কোন দিগন্তে গেলে আমাদের জন্য ভালো, এইটা একটা পরায়ণপরতা আমাদের একটা সেকশনে আছে। দ্যাট আই ডোন্ট এগ্রি এনিওয়ে। যেটা ইন্ডিয়ার উদাহরণ দিলেন যে এরা ফিরে আসছে, সিকিউরিটি ইস্যুজ, আমাদের ফিরে সিকিউরিটি ইস্যুজ টাইম, এটা একটা সাময়িক ইস্যু, এটা উই আর অল কনসার্ন। Security নানা অর্থে security let us go statistics. Number of death from gunfire in large countries like the United States কত আর আমাদের কত, হিসাব করে আমি আপনি শুধু বলেন। সেই সিকিউরিটির কথা না, বলছি না, না, আপনি মানে আচ্ছা ওকে, অন্যান্য সোশ্যাল সিকিউরিটি ইস্যুজ আছে। যদি আদার সিকিউরিটি যদি আপনি বলেন যে আপনি কথা বলা, যে এগুলো আপনি বলতে পারছেন না, বলে এর চেয়ে বড় ভাইব্রেন্ট সোশ্যাল সেক্টর, এর চেয়ে বড় যে কি বলা হয় যে মানে সুশীল সমাজ, যেটা আর কোথায় আপনি দেখাতে পারবেন? আপনি বলেন, মাঝে মাঝে আপনারা আমাদেরকে বলেন হ্যাঁ ভিয়েতনামকে দেখুন না কেন, ভিয়েতনামে কি বহুদলীয় গণতন্ত্র আছে? ভিয়েতনামে কি কোনো বিজিএমইএ আছে, ইলেকটেড এফবিসিসি আছে? ভিয়েতনামে 1 ম্যান 1 রুল 1 পার্টি 1 এভরিথিং। ভিয়েতনামে কি এত হলিডে আছে? ভিয়েতনামে কি একদিনের ছুটি নিয়ে নর্থ বেঙ্গলে গিয়ে 20 দিন খবর নাই, মানুষ আসে পরে এই প্রবণতা আছে? ইউ হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। একটা মডার্ন রাষ্ট্র হবেন, আধুনিক শিল্প গড়ে তুলবেন, আর উইথ ওল্ড হ্যাবিটস, আগের জমানার যে পূজায় পার্বণে ঈদে বাড়ি গেলাম, তারপর 3 দিন ঘুমিয়ে আসলাম, এই ধরনের অ্যাটিটিউড অলসো হ্যাজ ইটস প্রাইস। উই আর পেইং দ্যাট। নাইলে আমাদের গ্রোথ 8 কেন 10 হতো আমাদের গ্রোথ, ইফ ইউ কুড ওয়ার্ক লাইক দোজ অ্যাডভান্স কান্ট্রিজ। এটা একটা অন্য ইস্যু, যাই হোক। তো এইসব বিষয় আর বৈষম্য, হি উইল গিভ এ বেটার আনসার দেন মি। তারাই পড়ায় আমাদের বইয়ে, কিছু কিছু বই আমরা পাতা উল্টাই দেখছি। দিস ইজ এ স্টাবলিশড অফ লাইফ। আর্লি গ্রোথে ইন এ পুঁজিবাদী ইকোনমি বৈষম্য বাড়বেই। বৈষম্য বাড়া নিয়ে আমি চিন্তিত নই। যদি হাঙ্গার বাড়তো, যদি খালি পেটে আরও অধিক সংখ্যক মানুষ ঘুমাতো, যদি কাপড় ছাড়া মানুষের সংখ্যা বাড়তো, আই উইল বি ভেরি কনসার্ন। এভরিবডি ক্যানট হ্যাভ পোলাও অ্যান্ড মাংস এভরি ডে, নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। পেট ভরে ডাল ভাত সবজি মাছ ক্লিন ফুড খেতে পারি, আই এম হ্যাপি। বাট আমি বলছি এই বৈষম্য, এখন আপনি সারাদিন পোলাও খাচ্ছেন, আমি ভাতের গ্যারান্টিটা চাই। দ্যাট গ্যারান্টি যদি সমাজ আমাকে দিতে পারে, আমি আমার কামাই করে আমি 3 বেলা ভাত খেতে পারবো, আমি নিরাপদে শুইতে পারবো, দ্যাট আই থিঙ্ক ইজ সোসাইটি যেটা আমরা উই শুড অ্যাসপায়ার ফর। কোথায় কে কত টাকা বানিয়ে ফেললো, বিল গেটসে কত টাকা খরচ করে মেয়ের বিয়ে দিল সেদিন, এইসব পড়তে ভালো লাগে, বাট দিজ আর ইমপ্র্যাকটিক্যাল থটস। এইগুলো নিয়ে আমরা প্ল্যান করতে পারবো না। উই মাস্ট প্ল্যান ফর এন অ্যাভারেজ লাইফ, যেখানে আমরা মানুষের একটা চমৎকার সুন্দর সুশাসিত জীবন দিতে পারি। এখানে অনেক প্রশ্ন, সুশাসন নিয়ে আরেকটা প্রশ্ন খুব ফেভারিট ইন আওয়ার কান্ট্রি, আইনের শাসন, আইনের শাসন এবং সেই সঙ্গে পলিটিক্যাল স্পেসের কথা বলেছেন। ইটস এ গ্রোথ ব্যাপার, পলিটিক্যাল স্পেস, সুশাসন। ইউ ক্যানট হ্যাভ ইট ওয়ান ডে। ইট ইজ নট এ লো
লেভেল ফ্রুট যে আপনি টেনে নেবেন, ইউ হ্যাভ টু প্লান্ট ইট, ওয়াটার ইট অ্যান্ড ওয়েট ফর দ্য রেজাল্ট। আপনি আজকেই সুশাসন একদিনে হয়ে যাবে, সুশাসন কোনো ফল নয়, ইট ইজ এ প্রক্রিয়া, অর্জন করতে হবে ওভার এ লং পিরিয়ড অফ টাইম। উই মাস্ট পে ফর দ্যাট এজ এ সোসাইটি। আপনি বললেন বইয়ের মধ্যে সুশাসন বা অমুক দেশে আছে, দ্যাট প্রবলি উইল নট ওয়ার্ক, দ্যাটস মাই ওন ওপিনিয়ন। হাওয়ার পণ্ডিত সাহেবরা যা বলেন তাদেরকে আমরা সম্মান করি, এদের কথার ফলে আমাদের মনের সচেতনতা বৃদ্ধি পায়, উই বিকাম মোর কেয়ারফুল। আমরা যারা রাজনীতিতে আছি, ওনারা যেসব ঘাটতির কথা আমাদের বলেন, অফকোর্স ইন দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড দ্যাট প্লেজ, অ্যান্ড ইন আমার কাজে সেইটা রিফ্লেক্ট করে। ওভারঅল ইট ইজ এ পজিটিভ মুভ, যেটা আমি বলতে চাচ্ছি। তাদের কথাই আমরা পজিটিভ মুভ করি, যদিও যে হতাশার কথা বলা হয় ইট ইজ নট দ্যাট। আর রাজনৈতিক বিষয়গুলো, এটা তো একটা কী বলবো, যেটা মামুনুর প্রথম দিকে বলছিলেন যে এই ধরনের বৈপরীত্য খুব কমই আছে। কন্টিনিউটি পলিসি ইকোনমি ম্যাটারে পুরোপুরি আছে, কিন্তু করব না, যাব না, এই ধরনের না এত বড় বোধ পৃথিবীর অন্য কোনো পলিটিক্যাল সিস্টেমে আছে কিনা আমার সন্দেহ। পশ্চিমবাংলার নির্বাচন কদিন আগে দেখলাম, খুব ওয়াচ করলাম খুব ক্লোজলি, কত ধরনের ভয়ঙ্কর বিরোধিতা ছিল। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তাদের ফলাফলও হয়েছে, গুনতিও হয়েছে, মেনেও হয়েছে। যদিও নানা ধরনের চ্যানেল থেকে নানা ধরনের প্রশ্ন আসছিল ভবানীপুরের নির্বাচন নিয়ে, কী নিয়ে, কোথায় কে কাকে লুট করলো, কে সরিয়ে ফেললো, কে বাক্স নিয়ে গেলো। উই হ্যাভ হার্ড অল অফ দিস, বাট সিস্টেম ওয়ার্কড আনটিল দ্য এন্ড। তারা তাদের নির্বাচন কমিশনের সাথে ঝগড়া করেছে, কিন্তু দে ডিড নট স্টপ দ্য নির্বাচন কমিশন ফ্রম ডুইং দ্য ডিউটি। ডিউটি করেছে, চিল্লাচিল্লি করেছে, কিন্তু কাজটা করেছে। আমরা হোয়াট উই ওয়ান্ট, আমরা বলি না, বন্ধ করে দিতে হবে। দ্যাট সর্ট অফ অ্যাটিটিউড উইল নট ফ্লাই। এইটার মধ্যে দিন শেষ, আমার যা মনে হয়। মিস্টার মাহমুদ রশিদ। না, আমি ওনার সাথে একমত, কিন্তু সেই সাথে আমি কিছুটা মাননীয় মন্ত্রীকে বলতে চাই বিনীতভাবে। সেটা হচ্ছে যে ইয়েস, পশ্চিমবঙ্গের ইলেকশন আমরা দেখেছি, আমরা অন্যান্য জায়গায়ও ইলেকশন দেখেছি, সেখানে কিন্তু নির্বাচন কমিশন নজরদারি প্রতিষ্ঠান। আমরা কিন্তু সুশাসন শুধু বলছি না যে অন্যকে, বিরোধী দলকে স্পেস দেওয়া হচ্ছে না, তা না। জিনিসটা হচ্ছে কি, আমি কিসের গ্যারান্টি চাই? আমি তো MiG-29 চালাতে চাই না, ওইটা আমি এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার কিংবা উইং কমান্ডারের জন্য রেখে দিতে চাই। আমি হয়তো কবিতাও লিখতে চাই না, ওইটা যারা আমাদের ভালো কবি আছেন বাংলা সাহিত্যে, পুরুধা ব্যক্তিত্ব, তারাই কবিতা লিখুক। কিন্তু আমার ভিতরে যে সম্ভাবনাটি আছে মাননীয় মন্ত্রী, আমি অর্থনীতি পড়েছি, আমি ব্যবসায় প্রশাসন পড়েছি, আমি দেশে বিদেশের অনেক নামি দামি প্রতিষ্ঠানে গিয়েছি। আপনি ঠিকই বলেছেন, পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি, পাবলিক কলেজে পড়েছি, জনগণের টাকায় পড়েছি, করের টাকায় পড়েছি। সো সেটা তো আমার অবদান থাকবেই। এটি দুটি ব্যাপার। একটি হচ্ছে যে আমার যাতে সম্ভাবনাকে আমি কাজে লাগাতে পারি, সেই স্পেসটুকু আছে বলে আমি মনে করি না। কেন মনে করি না? আপনি দেখেন, আমাদের এখানে কিন্তু একটা স্টার্ট আপ ইকোসিস্টেম ডেভেলপ করছে। আপনি প্রায় মাননীয় মন্ত্রী দেখেন পত্রিকায়, ওরা কারা? ওরা কিন্তু এই যে IBA বুয়েটের, যেটা ভারতেও এখন IITর মানে 70% ছেলেদেরকে আর চাকুরির বাজারে পাওয়া যাচ্ছে না। দে আর বিকামিং অন্টারপ্রিনার। ইটস IIM-এর 60 to 70% লোকজনকে, গ্র্যাজুয়েটদেরকে আর পাওয়া যাচ্ছে না, যেটা 5 বছর আগেও পাওয়া যেত। আমাদেরও সময় আসছে যে আমরা IBA, BBA কিংবা বুয়েটের কম্পিউটার সায়েন্স কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেদেরকে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হারাবো, কিংবা তারা অন্টারপ্রিনার হয়ে যাবে, তারা চাকুরির বাজারে আসবে না। সেখানে একটা সমস্যা হচ্ছে সাপ্লাই সংকট, যার ফলে আপনি যে মেধা লালন করবেন জনপ্রশাসনে, আমরা যে, অ্যাগেন আই ডোন্ট ওয়ান্ট টু এম্বারাস ইউ, বাট আমরা যে আরও অনেক বেশি মাটিতে জোরের সাথে পা রাখা, 2 পা রাখা আব্দুল মান্নান MP পাবো, যিনি সরকারেও ছিলেন, সরকারের সম্পর্কে ভালো ভিজিবিলিটি আছে, হাউ দ্য গভর্নমেন্ট শুড রান অ্যান্ড আপ টু হোয়াট এক্সটেন্ট আই উইল অ্যাকসেপ্ট ক্রিটিসিজম। এটা কিন্তু আমরা এই তৃতীয় মাত্রায় কিন্তু আপনার কলিগদের কাছ থেকে পাই না। মানে দে থিঙ্ক দে আর 100% রাইট। আল্লাহর দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন, মানে আমার এক গুরুস্থানীয় আত্মীয় বলেন যে সব কিছু তোমাকে দিবে না, তাহলে তুমি আল্লাহর কথা মনে রাখবে না। সুতরাং প্রথমেই ধরে নিবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব গুণে গুণান্বিত করে এই পৃথিবীতে পাঠাননি। সুতরাং দি ওয়ে আই ডোন্ট ক্লেম মাইসেলফ টু বি অ্যান অ্যাসপিরেন্ট অফ টু রান এ ড্রাইভ এ MiG-29 হুইচ নিডস সো মেনি বাটনস টু বি পুলড অ্যান্ড পুশড। সেই ক্ষেত্রে আমি আমার সম্ভাবনাকে কাজে লাগাতে চাই, যেখানে পলিটিক্যাল ক্রোনিজম চরমভাবে ডেভেলপ করে। এটা বাংলাদেশের কথা বলছি না আমি, আপনি যথার্থই বলেছেন ডেভেলপিং কান্ট্রিগুলার নজর। আমরাও দেখেছি নেক্সট 11 কান্ট্রি, পটেনশিয়াল কান্ট্রি যেটা করেছে,
তার মধ্যে বাংলাদেশও একটি, ইজিপ্ট একটি, নাইজেরিয়া একটি, ইন্দোনেশিয়া একটি, পাকিস্তান একটি, ইরান একটি। সো আমরা কিন্তু রেগুলারলি এই কান্ট্রিগুলার রিভিউ করি, শুধু জিডিপি না, জীবনমানের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, শিক্ষার গুণগত মান, এগুলো নিয়ে আলোচনা করি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আজকে ডেভেলপিং কান্ট্রি হয়ে যাচ্ছি। আমাদের অ্যাচিভমেন্ট নিয়ে আমরা যদি খুব সানন্দে থাকি, লাভ হবে না। কারণ 2026-এর পর আই এম শিওর, অন্যদেরকে ভাবাই কিনা জানি না, আই এম মোর দেন শিওর আপনাকে ভাবায়, বিকজ ইউ আর অলসো ড্যাড অফ এ, পাপা অফ এ 2 brilliant kids. You are spouse of a very respected teacher of many of our sisters. So এই অ্যাসপেক্টে আমরা ভবিষ্যতের মানে পথ পরিক্রমাটা কিভাবে তৈরি করছি, সেখানে আমাদের আলোচনাটা। আর নজরদারি প্রতিষ্ঠান, আপনি নির্বাচনের কথা বলেছেন, ভারতের কিন্তু নির্বাচন কমিশন এত প্রশ্নবিদ্ধ নয়। আমি কোনো দলকে দায়ী করব না, কোনো সরকারকে দায়ী করব না। আমরা কিন্তু জনাব আব্দুল আজিজের মতো প্রধান নির্বাচন কমিশনার দেখেছি, অতীতেও দেখেছি। দিজ ওয়ার অল ভেরি আনরেসপেক্টেড মানে পার্সোনালিটিস, এবং এইটারই কিন্তু কন্টিনিউটি দেখি। আমরা প্রায় আলোচনা করি, আমরা যেহেতু প্রাইভেট সেক্টরের কাজ করি, আমরা সব সরকারের সাথে আমাদের মানিয়ে চলতে হয়, আমরা বেশি কথা বলি না। বাট অ্যামাং আওয়ার ফ্রেন্ডস উই কাট জোকস, যে কোত্থেকে মাইক্রোস্কোপ দিয়ে ওনার মতো লোক খুঁজে বের করে আনলো। এভরি টাইম দ্যার ইজ এ চেঞ্জ ইন দ্য শিফট ইন দ্য নির্বাচন কমিশন। আমরা কিন্তু বন্ধুদের মধ্যে আলোচনা করি, মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমি স্বীকার করি, আমরা বলি না, আমরা পাবলিকলি বলি না, কারণ উই হ্যাভ টু লার্ন দ্য ট্রিক্স অফ বিং at least pretending to be happily married. So with any government নট অনলি নির্বাচন কমিশন, কোনো প্রতিষ্ঠানই কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে না, এটা কিন্তু একটা বড় কথা। নজরদারি প্রতিষ্ঠানগুলোর কাছে আরেকটা জিনিস কি, সাধারণ মানুষ পেটে ভাত ছাড়াও, যেমন আমি গ্রামে যাই, প্রায়শই যাই, যেহেতু ওখানে আমার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, উনি শুয়ে আছেন। এমনিতেও যাই, বিভিন্ন সময় আমার আত্মীয় স্বজনরা যখন বাইরে থেকে টাকা পাঠাতে চায় গরিব মানুষের জন্য, বিভিন্ন সময় ঠিক জায়গায় ঠিক হাতে যাতে টাকাটা পৌঁছে, ঠিকভাবে যাতে দান খয়রাতের টাকাটা ব্যবহৃত হয়, আমি সুযোগ পেলে যাই। কোভিডের সময় অনেকবার গিয়েছি, আপনিও গিয়েছেন আমি জানি, তো আপনার তো নির্বাচনী এলাকায় রয়েছে। সো আমি দেখছি কি গরিব মানুষ কিন্তু কমে যাচ্ছে। আমার এক চাচা আমাকে ফোন করে বলল, বাবা আমি যখন বারবার ওনাকে কুইজিং করতে থাকি জাকাতের কি দিচ্ছি, জাকাতের এমন লোকরা আমি জাকাত দিতে চাই যে নাকি পরের বার আর ভিক্ষা না করতে হয়, পরের বার যাতে হাত না পাততে হয়, পরের বার যাতে জাকাত না চাইতে হয়, যেটা আমাদের পবিত্র ধর্ম ইসলামেও আছে। বলে আমার স্কুল শিক্ষক চাচা আমাকে বললেন, বাবা এখন গ্রামে গরিব লোক নাই। সো এই যে ইস্যুটা কি, তো এখন গরিব লোকটা নাই হতে সে ভাত খেতে পাচ্ছে, কিন্তু সে কি শিক্ষায় তার অগ্রাধিকার পাচ্ছে? সে যদি কোনো বিপদে পড়ে পুলিশ কি তাকে প্রোটেকশন দেয়? তাকে কি জনপ্রতিনিধিরা প্রোটেকশন দেয়? সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। এখন আমি মাননীয় মন্ত্রীর সাথে একমত যে আমাদের দারিদ্র্য বিমোচন প্রক্রিয়া অত্যন্ত একটা সম্মানজনক প্রক্রিয়া, যেটা পল রোমান নিজেই বলেছেন। ইট ওয়াজ অ্যান এন্ডোর্সমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাংক হায়ার মেশিনারি দ্যাট বাংলাদেশে যা বিশ্ব দারিদ্র্য দিবস আমরা পালন করব। কিন্তু বাকি জিনিসগুলো, যে আমার ভবিষ্যতে ওই কৃষকের সন্তানকে শিক্ষা দিতে পারছি কিনা, কৃষকের মেয়েটা কি নিরাপদ কিনা, সেই শ্রমিকের গার্মেন্ট শ্রমিকের মেয়েটা গ্রামে কি নিরাপদ কিনা, ওগুলোর ব্যাপারে প্রচুর প্রশ্ন কিন্তু উদ্রেক হচ্ছে মাননীয় মন্ত্রী। মিস্টার মিনিস্টার, না অবশ্যই প্রশ্ন অস্বীকার করার বিষয় নয়। একটি কথা বলতে, যে দারিদ্র্য যে বারবার আসছে আলোচনায়, চমৎকারভাবে যে ওনার কাকা বা চাচা বললেন যে গ্রামে গরিব নেই। আসলে দারিদ্র্যের ধারণাটাই পাল্টে গেছে। আমি যাদেরকে দরিদ্র আজকাল বলি, আমার বাবা দাদারা তাকে দরিদ্র বলতেন না, কারণ ওই সময় দারিদ্র্যের সূচকই ছিল হাঙ্গার নিয়ে। 3 বেলা 2 বেলা খায় না, 1 বেলা খায়, এইরকম যারা বাস করতো গ্রামে তাদেরকে মনে করা হতো গরিব এবং দরিদ্র। এখন কিন্তু সেই ধরনের লোক নেই দেশে, সবাই 2-3 বেলা খায়। এখন আমাদের ধারণা হলো যে একটু বেশি, ওই যে $1.99 নাকি, ওটাকে $3 কেন তুলব না আমরা? $3 তুললে পরে বেটার ড্রিঙ্কিং ওয়াটার, লিটল বিট অফ মেডিকেল মানে হেল্প ইত্যাদি ইত্যাদি, বা প্রাইমারি এডুকেশন, সেই দিকে আমরা কাজ করছি, সেইটা আমাদের নজরে রাখা দরকার। আমি একটা জিনিস বলতে চাই আপনাকে, যেটা বারবার আপনি আলোচনা আনার চেষ্টা করছেন, যে স্পেস এবং সকলের পার্টিসিপেশন ইত্যাদি ইত্যাদি। ইয়েস,
কৌশলের তো প্রয়োজন আছে। রাজনীতি সবচেয়ে করি বড় কৌশল- বড় কথা হচ্ছে যে আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারছি কিনা, এক্সপ্রেস করতে পারছে কিনা, সেটি একটি বড় রাজনীতিতে- এক ধরনের ভয়ের আবহ আছে। না, 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 আপনি- না, না, ক্ষেত্রে আপনি না, না, কোন ভাবে। রাজনীতিতে আওয়ামী লীগের বা অন্য দলের কোন রাজনীতি আপনি দেখেন, যে রাজনীতিটা সে চর্চা করে কৌশলগত রাজনীতি দেখেন, কৌশলের বাইরে কিছু নয়। দ্যাট মে নট এগ্রি উইথ ইউর স্ট্যান্ডার্ড, বাট তাকে কৌশল করতে হবে কিসের জন্য? টু গো টু পাওয়ার। আমি বলছি না ইলিগেল বা ইমোরাল ওয়েতে বলছি না, লিগেল অ্যান্ড মরালি কারেক্ট ওয়েতেও কিন্তু, এথিক্যাল ওয়েতেও কিন্তু কৌশলগত করেই আমাদেরকে পাওয়ারে যেতে হবে। এখানে একটা ব্যবধান আমার ধারণা, ইউ মে নট এগ্রি উইথ মি, কৌশল বিটুইন টু মেজর পার্টিজ। আমি যে দল করি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের কৌশল যেটা ওরা বলতে চায় অনেক সময় যে আপনারা তো এগুলো করেছেন, এই কি হরতাল করেছেন, ঘেরাও করেছেন, বাধা দিয়েছেন, কাদের সঙ্গে করেছি? দ্যাট দে ফরগেট। আমরা করেছি ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে, যার এখানে থাকার অধিকার ছিল না, আমরা স্বীকার করিনি সে দেশের মানুষ, তার বিরুদ্ধে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা করেছি। আমরা করেছি সামরিক শাসকের বিরুদ্ধে, অটোক্র্যাট যারা গায়ের জোরে শাসন করে তার বিরুদ্ধে। তোমরা কি আমাদেরকে পাকিস্তানের শাসক মনে করো? তোমরা কি আমাদেরকে সামরিক শাসক মনে করো? বা আপনারা কি মনে করেন ইজ ইট সো ইউ গুড অ্যাপ্লাই দ্য সেম কৌশল আমাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে করেছেন, না, আমাদের যারা সেই- না সেই- যারা বলছে তাদের বিরুদ্ধেও করেছেন। এই যে আমি যে মূল কথাটা কথা যাচ্ছি যে এই রাজনৈতিক দল হিসাবে উভয়েরই কৌশলের প্রয়োজন, আমাদেরও প্রয়োজন, তাদের কৌশলের প্রয়োজন, কিন্তু প্রেক্ষিতটা নজরে না হলে আপনি তো পারবেন না। প্রেক্ষিতটা কিন্তু আমাদের প্রেক্ষিত চিরন্তন একই প্রেক্ষিতে আমরা আছি। দে ক্যানট ফাইন্ড দেয়ার মূল গ্রাউন্ড, কারণ দে ডিড নট ফাইন্ড দ্য লিবারেশন ওয়ার ইন দ্য সেন্স উই ডিড। তারা আমাদের 70 বছরের ইতিহাসে তাদের সেই কোনো কন্ট্রিবিউশন নাই বিফোর 1980, মানে এই সময়ের আগে। এগুলো থাক, এটা নিয়ে কোনো কিছু ব্যাপার ব্যাপার হচ্ছে তাদের কথাগুলোর মধ্যে তাদের যে কৌশলটা, যেমন চরম একটা কথা আজকাল প্রায় শুনে, আশা করি কমে গেছে কয়েকদিন যাবৎ, এর আগে কয়েকদিন বেশ ছিল, নির্বাচন আমরা যাব না, হতেও দিব না। না যেন মামুন রশিদ বা যেন জিল্লুর রহমান, আপনারা বলুন, এই মন্তব্য দিয়ে কি আপনি বহুদলীয় গণতন্ত্র করবেন, ডেমোক্রেসি চর্চা করবেন? আপনি কি দেশে একটি সিভিল সোসাইটি গড়ে তুলবেন যেখানে আপনি আইনের শাসন হবে? ইফ ইউ মেক সাচ চরমবাদী স্টেটমেন্ট, এক্সট্রিম স্টেটমেন্টস, যে নির্বাচন হতে দেব না, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমি বলতে চাচ্ছি মন্দ আছে, ব্লেমিশেস আছে, আপনারও আছে, আমার হয়তো বেশি আছে কলঙ্ক, বাট কলঙ্ক সকলেরই আছে কম বেশি। অ্যাডমিট করে দেন ইউ প্রসিড অ্যান্ড ডেভেলপ ইউর কৌশল। আপনি ইউর ফাইটিং দ্য কৌশল অফ দ্য, আমাদের কৌশলগুলো ধার করছেন, কিন্তু আমাদের কৌশলগুলো ছিল এনিমি, যে এনিমি সেই এনিমি তো নাই এখন। আপনি আমাকে কি সেই এনিমি মনে করেন? দ্যাট ইজ দ্য মিস্টেক আই থিঙ্ক সাম পিপুল আর মেকিং। আমি কাউকে কোনো পয়েন্ট আউট করছি না, সেখানে একটা পরিবর্তনের প্রয়োজন আছে। এবং সিভিল সোসাইটি, শুনেন, সাভারের পশ্চিমে যাই না, আমি ক্লেম করি বাংলাদেশের রূপ জানি, আই ডোন্ট বাই ইট। বাংলাদেশের প্রকৃত আর্থসামাজিক রূপ সম্বন্ধে যদি আমাকে মন্তব্য করতে হয়, জানতে হয়, আই মাস্ট গো বিয়ন্ড। রংপুরে যেতে হবে, সুনামগঞ্জে যেতে হবে, হাওড়ে যেতে হবে, চরে যেতে হবে, তাহলে ইউ ফিল দ্যাট ইউ আর সিইং দ্য রিয়েল বাংলাদেশ। আপনি ঢাকায় গুলশান বনানী বা এখানে বসে ওখানে চা স্যান্ডউইচ বিস্কিট খেয়ে মানে প্রবেবলি ইউ ক্যানট রিচ এ টু দ্য রাইট কনক্লুশন। আমরা রাজনীতি করি মাঠে, এই মুহূর্তে আমরা মাঠের মানুষ, মাঠে যাই প্রতি সপ্তাহে, প্রতি ফোর্টনাইটে, গ্রামের লোকের সঙ্গে বসি, তাদের থেকে শিখে এসে এখানে এটা ক্যারি করি ইন আওয়ার জব। সো দেয়ার ইজ দ্য ডিফারেন্স। এইটাই আমি বলতে চাচ্ছি বারবার, হয়তো আমার ল্যাঙ্গুয়েজটা প্রপার হচ্ছে না, ক্ষমা চেয়ে নিচ্ছি, মাঝে মাঝে হয়তো একটু স্ট্রং হয়ে যাচ্ছে। তো পয়েন্ট ইজ চর্চা করতে হবে, সুশীল সমাজকে সুশীল চর্চা যেমন করতে হবে, রাজনৈতিক দলগুলোকেও সুশীল চর্চা করতে হবে, অ্যান্ড ভাষাটা সুশীল হতে হবে, অ্যাকোমোডেটিং হতে হবে। আর ইউ ওয়ান্ট পলিটিক্যাল স্পেস, আপনি আমাকে ভাষার স্পেস থেকে বের করে দিয়ে পলিটিক্যাল স্পেস কোথায় পাবেন? সো ইটস এ ডিফারেন্ট কালচার। না, মিস্টার মামুন মাননীয় আমি রশিদ, একটু সম্পূর্ণ শেষের দিকে খুব একমত, ছোট্ট করে। সম্পূর্ণ একমত, কিন্তু আমি ছোট্ট 3টি উদাহরণ দিতে চাই। আমি 3 মিনিট আপনার। আওয়ামী লীগের কৌশল বিএনপির কৌশল হবে না, স্বাভাবিকভাবেই আপনাদের ভিন্ন পথ থাকতে পারে, লক্ষ্য যদিও অবিচল থাকতে পারে দুটি দল, কিন্তু তাদের কৌশল ভিন্ন হবে এবং একে অপরের বিরোধিতা করবে। এটা কোনো আপনি যেমন বলেছেন যে মমতা ব্যানার্জি কি কি বক্তৃতা দিয়েছে, কিংবা মিস্টার অমিত শাহ কি কি বক্তব্য রেখেছিলেন, এখন তো সব মিয়ে গেছে। সো হুইচ ইজ গুড। কিন্তু আমি আপনাকে 3টি ব্যাপারে 1 মিনিটে প্রথমে বলে, আর 2 মিনিট আমার টাইম আছে। জি, প্লিজ। সো 1 মিনিট হচ্ছে যে আমি কিছুদিন আগে আপনারই মন্ত্রণালয়
আপনি এখানে কাজ করেছেন। অর্থ মন্ত্রণালয়ে একজন পদস্থ কর্মকর্তার সাথে কথা বলছিলাম, মহিলা কর্মকর্তা। তো পরে আস্তে আস্তে বেরোলো যে ওনার আমি যে প্রতিষ্ঠানগুলোতে পাশ করেছি মানে বোর্ডিং স্কুল থেকে, ওনার স্বামীও সেই ধরনের বোর্ডিং স্কুলে গিয়েছেন। তারপরে আমি বললাম তাহলে কি আপনার শ্বশুর কি অ্যাম্বাসাডার ছিলেন? অ্যান্ড শি ওয়াজ সো শাই অ্যান্ড হাইডিং ইট। বলে ভাই বলবেন না? ইয়েস, কারণ ওনার শ্বশুর এই বিএনপির সময়ে একটি দেশে রাষ্ট্রদূত ছিলেন। তো এই যে উনি হাইড করতে চাচ্ছেন কেন? এই যে দেখেন আপনি এই কালচারটাকে আপনি কিভাবে করবেন? আমি বলি আমাদেরকে প্রায় বিভিন্ন অ্যাক্রস দ্য মিনিস্ট্রি মিটিং করতে হয়, সেখানে মাননীয় মন্ত্রী আপনি থাকেনও না। আপনারা আমরা যেহেতু ট্রান্সফরমেশন প্রজেক্ট চালাই, সো আমরা চাই যে মাননীয় সচিব কিংবা অতিরিক্ত সচিব মহোদয়রা থাকলেই যথেষ্ট। 45 মিনিটের নির্ধারিত বৈঠক, আপনি জানেন 30টি মন্ত্রণালয় নিয়ে বৈঠক করা কত কঠিন। ডেভেলপমেন্ট পার্টনারদের হয়ে আমরা মিটিং করতে যাই, এই 45 মিনিটের মিটিংয়ে 20 থেকে 30 মিনিট চলে যায় সরকারের গুণগান গেয়ে। এটার কোনো প্রয়োজন নাই, কিন্তু একটা প্রজেক্টে, হার্ডকোর প্রজেক্টে, why do need to put up even table any political discussion? How good is the minister, how good is the person running the government? So এই জিনিসটা কেন আসলো? মানে আপনার কাছে আমি শুধু আপনার কাছে একটু অনুযোগ করলাম, উত্তরটা এখন চাই না, কারণ আমি I have got tremendous respect for you and for your type of doing things. এগুলো যে এসে গেছে, আমাদের যে কি পরিমাণ ন্যাশনাল এনার্জি নষ্ট হচ্ছে। এই যে আপনাকে আমি বলি, আপনি হয়তো এগুলো দেখেন না, বিকজ আপনার কাছে আমরা সবসময় হেল্প পাই, আপনার দরজা সবসময় খোলা। আমরা মাঝে মাঝে আপনাকে নিয়ে আলোচনা করি যে ইউ আর দ্য অড ম্যান আউট, or the right person in the wrong place, or the wrong person in the right place. I don't know. History will evaluate you. I don't have the capacity to evaluate you. তো এগুলো যদি আমরা না দেখি, আর উনি যেটা বললেন নজরদারি প্রতিষ্ঠান, যেগুলোর কাছে সাধারণ মানুষ বিচার আশা করে, তারা যদি ঠিক নয়, শিক্ষাক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে আমি নিজেও জানি না। আমি সরকারের কথা বলতে চাই না, সরকার পরম্পরার কথা বলতে চাই না, আমি বলতে চাই যে হাউ ডু উই ট্যাকেল দিস? যেভাবে মনস্টার হয়ে যাচ্ছে আমাদের শিক্ষার অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরা, দে আর সো করাপ্ট, দে আর মাচ মোর করাপ্ট দেন দ্য পলিটিশিয়ানস। এবং আমরা প্রতি পদে পদে দেখছি সরকারের অফিস ব্যবহার করে। আপনারা তো মনে করেন আবার ইলেকশন করতে হবে, যদি ভালো ইলেকশন হয় আবার আমাকে এমপি হতে হবে জনগণের ভোট নিয়ে। সো ইউ হ্যাভ সেট আউট ইউর লিমিট, বাট সরকারি কর্মকর্তারা দে থিঙ্ক দিস ইজ দ্য, মানে এরপরের দিন বোধহয় কেমন হয়ে যাবে, যা বানাইতে হবে এখনই বানাইতে হবে। অ্যান্ড বাই অ্যাবিউজিং দ্য পাওয়ার দ্যাট দে হোল্ড, দে হ্যাভ বিন গিভেন থ্রু অ্যাকোয়ারিং এ সিট ইন, নট ইভেন ইন দ্য পার্লামেন্ট, ইন দ্য গভর্নমেন্ট মিনিস্ট্রি। এইটাকে আপনি কীভাবে ট্যাকেল করবেন? এটা যেভাবে বাড়ছে সরকার পরম্পরায়, এইটাই কিন্তু আমাদের সমস্ত অর্জনকে শেষ করে দিবে। একদিকে আমরা মেধাবী লোকজনকে আনতে পারছি না, জনপ্রশাসনে আনতে পারছি না, তেমনটি আমরা আনতে পারছি না। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, সেই ক্ষেত্রে সে কেন আগে লাইব্রেরি খুলতে হয়? কারণ বিসিএর সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে ইটা দিয়ে রাখছে লোকেরা, ইট দিয়ে রাখছে যে আমি ভোর রাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে লাইব্রেরির ভিতরে ঢুকতে হবে আমাকে, কারণ আমি জায়গা পাবো না। কেন কি? সবাই বিসিএস দিতে চায়। কেন সবাই বিসিএস দিতে চায়? মাননীয় মন্ত্রী, আপনি তো একজন বিসিএস ছিলেন, আপনার কাছে আমি সাবমিট করছি, হামলি সাবমিট করছি, কারণ দে ওয়ান্ট পাওয়ার অ্যান্ড দে ওয়ান্ট টু ডু করাপশন। আদারওয়াইজ প্রাইভেট সেক্টরে কেন যাবে না? কেন এন্টারপ্রিনার হচ্ছে না? তো এগুলার আলোচনা, বৃহত্তর প্রশ্নগুলোর আলোচনা কিন্তু আমাদের করতে হবে। এটা বিয়ন্ড আওয়ামী লীগ, বিয়ন্ড বিএনপি, বাট ইট উইল eat into the success of anybody is making, be it Aওয়ামী লীগ, be it BNP or anybody in power. Thank you so much, sir. Mr. Minister. ওই যে শব্দটা আলোচনা করতে হবে, দ্যাট ইজ দ্য কি ওয়ার্ড। ইফ ইউ ওয়ান্ট এ সিভিল সোসাইটি, ইফ ইউ ওয়ান্ট এ রানিং ডেমোক্রেসি, ইউ ওয়ান্ট টু ইভলভ এজ এ হিউম্যান সিভিলাইজ সোসাইটি ওয়ার উই আর নট দেয়ার এজ ইয়েট, আমার মতে আলোচনা চালাতে হবে। আলোচনার টেবিল ছেড়ে গিয়ে কিছুই হবে না। মার্কিনিরা ভিয়েতনামিদের সঙ্গে আলোচনা করেই প্যারিসে শেষ করেছিল সে মহাযুদ্ধ। আফগানদের সঙ্গে কদিন আগে তালিবানদের সঙ্গে দোহায় বসে মার্কিনিরা আলাপ করে তারা শেষ করেছে। তাদের কত বড় একটা ঘটনা। আলোচনার দরজা বন্ধ করে কিছুই হবে না। সুতরাং যদি আমাদের সোসাইটিতে, ইন মাই কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, ইউর কান্ট্রি, আমাদেরকে হোয়াট এভার আওয়ার ডিফারেন্সেস অফ ভিউজ, উই মাস্ট কন্টিনিউ টু লিভ টুগেদার, টক, হ্যাভ পেশেন্স। আপনি সহিষ্ণুতার বাইরে কিছু করে, যেমন কমিউনাল একটা বিষয় উনি এনেছিল,
ইট ইজ পেশেন্স অ্যান্ড সহিষ্ণুতা, তার মাধ্যমে এটা অ্যাড্রেস করতে হবে। এবং এই জন্য বলছিলাম হোয়াট উই নিড ইজ কন্টিনিউটি, নট অনলি ইন ইকোনমিক পলিসি, কন্টিনিউটি ইন আদার সোশ্যাল পলিসিস অলসো। এডুকেশনের কথা আপনি বললেন, অন্যান্য বিষয়, সকল বিষয়ে সে কন্টিনিউটি আনফর্চুনেটলি বাংলাদেশ আওয়ামী লীগ করে আসছে 70 বছর যাবৎ। তার রেকর্ডে এমন কিছু নাই, ডিসকর্ডেন্ট কিছু নেই, একটু ডিভিয়েশন মাঝে মাঝে হয়েছে ফর রিজনস, বাস্তবিক কারণে, বাট বাই অ্যান্ড লার্জ ইট ইজ অলওয়েজ রিমেন হাইলি ডেমোক্রেটিক এবং হাইলি সিকিউলার এবং হাইলি মডার্নিস্টিক। কিন্তু অন্য যারা চেষ্টা করছে তাকে ডিসক্লোজ করতে, তাদের কোনো বেটার অল্টারনেটিভ নেই। হোয়াট ইজ দেয়ার অল্টারনেটিভ? তাদের অল্টারনেটিভ তো আলোচনাই করা যায় না, বিকজ প্রেজেন্ট করার মতো তো অল্টারনেটিভ তাদের হাতে নাই। এই জন্য বলছিলাম যে ঠিক আছে, লেট দেম অলসো লার্ন। আওয়ামী লীগ যেমন 70 বছরে শিখেছে দুষ্টুর সঙ্গে লড়াই করে, এরাও শিখুক। দেশ এই শিখাটা লড়াই নয়, আলোচনা, ডায়ালগ, অনেক কথাবার্তা, এইগুলা। এবং সেই পরিবেশটা আপনাকে তৈরি করতে হবে। পরিবেশটা আওয়ামী লীগ মানে একা করতে পারবে না, সবাইকে করতে হবে। ইউ হ্যাভ টু মেক, আপনি যখন রুম চান আমাকেও রুম দিতে হবে মিউচুয়ালি, না হলে কিন্তু এটা আপনি তো রুম নিয়ে নিয়েছেন স্যার। না, ওই দ্যাট ইজ নট দ্য অনলি রুম। না না না, আপনি তো কন্ট্রোলিং অল দ্য পাওয়ার ইজ নট দ্য অনলি রুম ইন দিস ওয়ার্ল্ড। Power is not the only room. Power is part of the room. Room is much larger than that. Civil society is much bigger than the government. Government is সাময়িক। কিন্তু বাংলাদেশের সিভিল সোসাইটি তো বলে আসলে তেমন কিছু এখন আর নেই। একটা সময় ছিল শক্তিশালী, বাট এখন তো আর না হলে বিল্ড আপ করতে হবে, খালি থাকবে না, নেচার অ্যাবর্ট। পলিটিসাইজেশনের কথা বলেছেন, সিভিল সোসাইটি, মিডিয়া সবই তো পলিটিসাইজড, মানে কেউ জাতীয়তাবাদী, কেউ আওয়ামী, এই ধারায় হয়ে গেছে। যদি এইরকম ক্লিয়ার ডিস্টিংশন থাকে, মাঝখানে কোনো ভয়েস নেই। ইজ দেয়ার এ কম্প্রোমাইজ অন দ্য কোয়েশ্চন অফ ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতার বিষয়ে কোনো আপোষ আছে? মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ আছে? সিকুলারিজমের বিষয়ে কোনো অসাম্প্রদায়িকতার সম্বন্ধে কোনো আপোষ আছে? আর ইকোনমিক ম্যাটার্সে তো আমরা এক পথে আছি। মামুন রশিদ প্রথমেই বললেন, আপনি বললেন, আমিও বলছি। তাহলে অন্যান্য ইস্যুতে কেন আমরা একমত হব না? ওয়াই শুড মাই স্লোগান অফ দ্য কান্ট্রি, আমার ওয়ার স্লোগান অফ 71 শুড বি ব্রট আন্ডার কোয়েশ্চন? হোয়াই শুড ইউ কোয়েশ্চন দ্য ভেরি বার্থ অফ আওয়ার নেশন? এইগুলো যে আপনি প্রশ্ন করেন, তাহলে তো আমাকে আই হ্যাভ টু গিভ প্রপার রিপ্লাই। আপনি আমার রাষ্ট্রের জন্মের রক্তাক্ত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করেন, সেখানে আপনার সঙ্গে ডিফিকাল্ট টক হইতো। তবু আমরা বলছি লেট আস কাম অ্যান্ড টক, লেট আস কাম অ্যান্ড টক, লেট আস কাম টু সংসদ। বারবার আসেন, ভুল হতে পারে, পারফেক্ট নির্বাচন নাও হতে পারে, কিন্তু চর্চা করে করে একসময় ডেভেলপ করে, এই চর্চার কথা বারবার বলছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 3টা দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য, এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে ইউটিউবের তৃতীয় মাত্রার চ্যানেলে যে কোনো সময় আপনি এই পর্ব বা পুরনো পর্ব যে কোনো সময় দেখতে পারেন। সেক্ষেত্রে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। মিস্টার মামুন রশিদ এবং মিস্টার মান্নান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। ইনডিড ফ্যাসিনেটিং ডিসকাশন। বলবো যে বেসিক অনেক ইস্যুস কিন্তু আমার অতিথিরা দুজনই নিয়ে এসছেন আলোচনার মধ্যে, এবং অর্থনীতির আলোচনা, বাংলাদেশের অর্থনীতিতে অনেক অর্জন আছে, অগ্রগতি আছে, এবং তার জন্য দুজনেই একমত পোষণ করেছেন যে বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর যে ভূমিকা বা তার যে অবদান আমাদের অর্থনীতিতে, সেই জায়গায় একটা পলিসি কন্টিনিউটি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে যখন ক্ষমতায় ছিল তারা খুব একটা সেখান থেকে সরে যাননি, যদিও অন্য অনেক বিষয়ে তাদের মধ্যে অনেক মত পার্থক্য রয়েছে। আলোচনাটি বেরিয়ে এসেছে যে আলোচনা করতে হবে, কথা বলতে হবে, এবং সেই কথা বলার পরিবেশটাও নিশ্চিত করতে হবে, এবং সেই সঙ্গে দেশে যে ভয় সংস্কৃতির একটা আবহর কথা বলা হচ্ছে সেই আবহটাও দূর করে নিতে হবে। এবং এখানে মন্ত্রী খুব জোরের সঙ্গে বলেছেন যে চাঁদের যেমন কলঙ্ক থাকে সবারই কলঙ্ক আছে, এখন সেই কলঙ্ককে সাইডলাইনে রেখে বা সেটিকে অ্যাডমিট করে আসলে আলোচনাটা করতে হবে। এবং যেটি মামুন রশিদ জোরের সঙ্গে বারবার বলছিলেন যে অপোজিশনের জন্য বা অন্য যারা বা যারা কোনো দল করেন না বা মাঝামাঝি আছেন সকলের জন্য স্পেসটা
নিশ্চিত করতে হবে এবং একটা ইনক্লুসিভ সোসাইটি আমাদের তৈরি করতে হবে এবং এই অন্তর্ভুক্তিমূলক সমাজ রাষ্ট্র যেটি আমরা বলছি এবং আমাদের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে এবং সেই সঙ্গে প্রতিটি মানুষের সক্ষমতা বা সেটি কাজে লাগাবার দিকে মনোযোগ দিতে হবে। এই যে ব্রেন ড্রেন হচ্ছে বা মেধাবীরা বাইরে চলে যাচ্ছে, বাইরে যাক, তাতেও হয়তো সমস্যা নেই, কিন্তু যারা বাইরে গেছেন তারা দেশকে নিঃসন্দেহে ভালোবাসতে চান বা কন্ট্রিবিউট করতে চান দেশের জন্য, সেরকম সুযোগটা নিশ্চিত করতে হবে। প্রতিবেশী দেশের উদাহরণিক জায়গায় আলোচনার মধ্যে এসেছে এবং সেই সঙ্গে আমাদের গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, কোনো কোনো ক্ষেত্রে তৈরি করবার দিকে মনোযোগ দিতে হবে। নজরদারি প্রতিষ্ঠানগুলোর কথাও এখানে বহুবার আলোচনার মধ্যে এসছে। আমাদের দারিদ্রতা কমছে কিন্তু বৈষম্য বাড়ছে। মন্ত্রী বলছিলেন যে এরকম সোসাইটিতে বৈষম্যটা থাকবেই, কিন্তু সবাই খাবার পাচ্ছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। সেটি পাচ্ছে, সেটি মামুন রশিদও একমত পোষণ করেছেন, কিন্তু সেই সঙ্গে এডুকেশনের প্রশ্ন এসেছে যে সবাই শিক্ষাটা পাচ্ছেন কিনা বা কোয়ালিটি এডুকেশনটা পাচ্ছেন কিনা, স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা যাচ্ছে কিনা, আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে নিরাপত্তা সেটি নিশ্চিত করা যাচ্ছে কিনা। আমরা খাদ্যের সংকট নেই বটে, কিন্তু পুষ্টির সংকট আছে, সেটি কিন্তু সকলেই অ্যাডমিট করেন এবং সেই জায়গাগুলো অ্যাড্রেস করতে এবং সব মিলিয়ে ওই যে গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন যেগুলো সবসময় আমরা উচ্চারণ করি সেগুলো উচ্চারিত হয়েছে এবং দুজনেই সেই জায়গায় একমত পোষণ করেছেন। এগুলো অ্যাড্রেস করতে হবে, একদিনও হয়তো হবে না, কিন্তু সেটি করবার জন্য পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সবাই মিলিয়ে আসলে সেই কাজগুলো করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।